আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা লাইভে যুক্ত আছেন তারা একটু বলবেন আমাকে। জি ধন্যবাদ। তাহলে শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে না? বললাম আমাকে তাহলে শোনা যাচ্ছে এবং দেখাও যাচ্ছে, ক্লিয়ার আছে সব? দেখেন তো এখন দেখা যায়? আপ ডাউন করে মনে হয় দেখা যায়, চলে যায় এমন করে। পিন করে নিতে হবে, স্ক্রিনের উপরে ডাবল ট্যাপ করলে অটোমেটিক ফিক্স হয়ে যাবে পিন মেথড। আচ্ছা, যাই হোক, আজকে যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে এসএ জব কেয়ারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন আমি এসএ জব কেয়ারের বাংলা টিচার হিসেবে কর্মরত আছি। আজকে আপনাদের বাংলা ক্লাস নিব এবং অনলাইন ডিরেক্টর হয়তো বা বলেই দিয়েছে যে আমরা বাংলা ক্লাস নিব। আমি প্রথমে আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমি রোকন বাদশাহ, হোম ডিস্ট্রিক্ট ময়মনসিংহ, পড়াশোনা বাংলায় অনার্স মাস্টার্স করেছি, পাশাপাশি দীপ্তিমান বইয়ের রাইটার আমি। আপনারা কেউ হয়তো বা কথা বলতেছেন, প্লিজ। আচ্ছা, আমি আপনাদের একটু মতামত নিব। আপনারা যারা লাইভে যুক্ত আছেন তারা একটু বলবেন যে আমি আজকে কোন টপিকটা নিয়ে আলোচনা করব বা কোন টপিকটা নিয়ে আলোচনা করলে আপনাদের জন্য একটু সুবিধা হবে। আর লাইভটা একটু লেটে, 15 মিনিট লেটে শুরু হয়েছে, তার জন্য আমি দুঃখিত। কারণ আমি ঢাকায় ছিলাম, ঢাকা থেকে আসতে আসতে আমার একটু লেট হয়ে গেল, এই জন্য আমরা 15 মিনিট লেটে শুরু করছি। যারা 15 মিনিট আগে থেকে ছিলেন তাদের জন্য দুঃখ প্রকাশ করছি। বলুন, আপনারা আমাকে একটু নিশ্চিত করবেন যে কোন টপিকটা আমি পড়াবো। বাংলার দুইটা পার্ট, একটা ব্যাকরণ আর একটা সাহিত্য, এই দুইটা পার্টের কোনো পছন্দের টপিক যদি আপনাদের থাকে তাহলে আমাকে অবশ্যই এনশিওর করবেন। আমি ওই পছন্দের টপিকটা নিয়েই আমি যেটুকু পারি এটুকু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জি, আমরা ব্যাকরণ সাইড থেকে পড়বো, এটা পারলাম, বুঝলাম। কিন্তু ব্যাকরণের অনেকগুলো পার্ট আছে, অনেকগুলো টপিক আছে ব্যাকরণে। আমরা কোন টপিকসটা নিয়ে কথা বললে বেটার হবে আমাকে একটু বলবেন প্লিজ। এখানে আজকের ক্লাসটাতে হয়তো বা কিছু অ্যাডভান্স লার্নার আছেন, কিছু বেসিক লার্নার আছেন, যারা চাকরির প্রিপারেশন কেবল নিতে শুরু করছেন এরকম আছেন। আবার এমনও হয়তো বা আছেন যারা চাকরি পরীক্ষা দেওয়ার অনেক অভিজ্ঞতা আছে, বেশ কয়েকটা চাকরি পরীক্ষা টিকেছেন, ভাইবা দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। এই টাইপের ক্যান্ডিডেটগুলো হয়তো বা আজকে যুক্ত আছেন। তাহলে আমরা আজকে অবশ্যই এমন একটা টপিক নিয়ে কথা বলবো যে টপিকটা বোধগম্য হয়, সবার জন্যই বোধগম্য হয় এবং কিছুটা হলেও উপকারে আসে যারা একেবারে নতুন ক্যান্ডিডেট আছেন এবং যারা আগের পুরাতন ক্যান্ডিডেট আছেন, উভয় ক্যান্ডিডেটের জন্যই যেন ফলপ্রসূ হয় এমন একটা টপিক নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। তাই আপনারা ওই রকম একটা টপিক সিলেক্ট করবেন। ধ্বনিবর্ণ আমরা যখন ক্লাস শুরু করব, আজকের ক্লাসটা তো উন্মুক্ত ক্লাস, আজকের ক্লাসটাতে আমরা ধ্বনিবর্ণ পড়ব না। আপনারা যারা অনলাইনে আমাদের পেইড বেসে যুক্ত থাকবেন তাদেরকে আমি আবার সেই একেবারে ব্যাকরণের শুরু, ভাষা থেকে আমরা ব্যাকরণ পড়াতে শুরু করব। আজকের ক্লাসটা যে কোনো টপিকে হতে পারে। আবার আজকে যে টপিকটা নিব এই টপিকটা তো আর শেষ হয়ে যাবে না। আবার আপনারা যারা ভর্তি হবেন এই টপিক অবশ্যই আমরা যখন আসবে ধারাবাহিকভাবে তখন এই টপিকের উপরও ক্লাস চলবে ইনশাআল্লাহ। তাহলে আজকের ক্লাসটা সবার জন্য উন্মুক্ত। তাই যারা যুক্ত আছেন তারা বলেন এমন একটা টপিক যে টপিকটা আমরা পড়লে পরীক্ষাতে কোশ্চেন পাবো এবং জানারও আছে। ধন্যবাদ। আমার কথা হয়তো বা বুঝতে পেরেছেন সবাই। যদি বুঝে থাকেন তাহলে আমরা নিজেরাই সিলেক্ট করে নিই। চলুন আমরা যদি আজকে
সন্ধি নিয়ে একটু আলোচনা করি, তাহলে কেমন হয়? প্লিজ একটু কমেন্ট করবেন। আমরা যদি সন্ধি নিয়ে একটু আলোচনা করি তাহলে কেমন হবে? তাহলে সন্ধি পড়াবো। চলুন আমরা একটু সন্ধি নিয়ে কথা বলি আজকে। যারা আমাদের পেইড বেসে ভর্তি হবেন তাদেরকে আমি আবার সন্ধি পড়াবো, সমস্যা নাই। আজকে আমরা সন্ধি পড়াচ্ছি সবার জন্য। সন্ধি এই শব্দটা নিয়ে আমরা কতগুলো কথা বলবো, একটু ভালো করে শোনার চেষ্টা করবেন। সন্ধি শব্দটা হলো, আমি যদি একটু লিখে দেই, এগুলো জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে পড়ে নেবেন। সন্ধি শব্দটা সংস্কৃত ভাষার শব্দ, তাহলে আমরা বলবো সন্ধি সংস্কৃত শব্দ। সন্ধি শব্দটি সংস্কৃত শব্দ। যদি কোশ্চেন করা হয় সন্ধি শব্দটি কোন পদ, তাহলে আমরা উত্তর দিব বিশেষ্য পদ। বিশেষ্য পদ। আমরা যদি বলি সন্ধি শব্দটাকে বিশ্লেষণ করলে কি পাওয়া যায়, তাহলে আমরা সন্ধি শব্দটাকে বিশ্লেষণ করলে এরকম পাবো: সম যোগ ধা যোগ ই। এই একটা মত আপনারা পাবেন। আরেকটা মত পাবেন, সৌমিত্র শেখর স্যার তার বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা গ্রন্থে সন্ধির বিশ্লেষণ করতে যায় তিনি এরকম বলেছিলেন: সম যোগ ধি ইকুয়াল টু সন্ধি। তিনি এভাবে বিশ্লেষণটা করেছিলেন। তবে পরীক্ষার ফলে যদি এটা থাকে তাহলে আমরা এটা মার্ক করব, যদি এটা না থাকে সেক্ষেত্রে আমরা এটা মার্ক করার চেষ্টা করব। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি সন্ধি শব্দটা গঠিত হলো কিভাবে, তাহলে সন্ধি শব্দটা গঠিত হলো প্রকৃতি প্রত্যয়ের মাধ্যমে। তাহলে আমরা বলতে পারি সন্ধি শব্দটা প্রত্যয় সাধিত শব্দ। প্রত্যয় সাধিত শব্দ। সন্ধি শব্দটা প্রত্যয় সাধিত শব্দ। পরে যদি কোশ্চেন করা হয় সন্ধি শব্দটা কোন প্রত্যয়, সেক্ষেত্রে আমরা উত্তর দিব সন্ধি শব্দটা কৃৎ প্রত্যয়। কৃৎ প্রত্যয়। আচ্ছা, এখন যদি কোশ্চেন হয় সন্ধি শব্দটার সন্ধি বিচ্ছেদ কি, সন্ধি শব্দটাকে সন্ধি বিচ্ছেদ করলে হবে সম যোগ ধি। সন্ধি শব্দটার সন্ধি বিচ্ছেদ করলে হবে এটা। এইবার যদি কোশ্চেন হয় সন্ধি শব্দের অর্থ কি, তাহলে আমরা সন্ধি শব্দের অর্থ পড়ব মিলন। একটু খেয়াল করবেন, মিলন আরেকটা টপিকেরও অর্থ, সেটা হলো সমাস। সমাস শব্দের অর্থও কিন্তু মিলন, তবে সেখানে হবে পদের মিলন বা শব্দের মিলন, আর সন্ধিতে হবে ধ্বনির মিলন। সন্ধিতে হবে কিসের মিলন? ধ্বনির মিলন। তাহলে আমরা বলবো সন্ধি শব্দের অর্থ হচ্ছে, লিখেই দিলাম, ধ্বনির মিলন। মিলন। আচ্ছা, যেহেতু সন্ধি শব্দের অর্থ মিলন, তাহলে যদি কোশ্চেন করা হয় সন্ধি শব্দের বিপরীত শব্দ কি, সেক্ষেত্রে আমরা উত্তর দিতে পারবো সন্ধি শব্দের বিপরীত শব্দ হচ্ছে বিচ্ছেদ। আবার যদি বলা হয় এই বিচ্ছেদের সন্ধি বিচ্ছেদটা কি, এটা একটা ব্যঞ্জন সন্ধির নিয়মে হবে, তাহলে আমরা এরকম বলতে পারবো বি যোগ ছেদ। বিচ্ছেদের সন্ধি বিচ্ছেদ এটা। আচ্ছা, এরপরে বলো যদি হয় সন্ধির উদ্দেশ্য বা সুবিধা কয়টি, তাহলে আমরা উত্তর দিব দুইটি। সন্ধির উদ্দেশ্য বা সুবিধা হলো দুইটি, একটা হলো উচ্চারণের সুবিধা আর একটা হলো ধ্বনিগত মাধুর্য সম্পাদন। লিখে দেই, একটা হলো উচ্চারণের সুবিধা সুবিধা, অন্যটি হলো ধ্বনিগত মাধুর্য সম্পাদন। সম্পাদন। আচ্ছা, তাহলে সন্ধির উদ্দেশ্য বা সুবিধা কয়টি? উত্তর হলো দুইটি, একটা হলো উচ্চারণের সুবিধা আর একটা হলো ধ্বনিগত মাধুর্য সম্পাদন। এবার যদি কোশ্চেন হয় বাংলা কোন পদের সন্ধি হয় না, তাহলে আমরা প্রচলিত সত্য অনুযায়ী আমরা উত্তর দিব ক্রিয়াপদের সন্ধি হয় না। ক্রিয়াপদের সন্ধি হয় না।
এটা হলো প্রচলিত সত্য, এটা আমরা সবাই জানি, আমরা সবাই আনসার করতে চাই এবং সব ধরনের বইয়ে এটা পাওয়া যায়। তবে আসল সত্যটা হলো সকল পদেরই সন্ধি হয়। যদি অপশনে থাকে সকল পদেরই সন্ধি হয়, তাহলে আমরা সকল পদেরই সন্ধি হয় এটাই আনসার করব। আর যদি অপশনে এটা না থাকে, সেক্ষেত্রে আমরা ক্রিয়াপদ আনসার করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে এটা গেল। এবার যদি আমরা বলি রাজনৈতিক চুক্তির এক কথায় প্রকাশ কি, তাহলে উত্তর হবে সন্ধি। রাজনৈতিক চুক্তির এক কথায় প্রকাশ কি, উত্তর হবে সন্ধি। এবার যদি বলা হয় সন্ধি শব্দটি কোন উপসর্গ যুগে গঠিত, সেক্ষেত্রে আমরা উত্তর দিব সম উপসর্গ। এই সম উপসর্গটা আবার কোন ধরনের উপসর্গ, উত্তর হবে সংস্কৃত উপসর্গ, সংস্কৃত উপসর্গ। আচ্ছা, তাহলে সন্ধি সম্পর্কিত কয়েকটা জ্ঞানমূলক কোশ্চেন আমরা লেখার চেষ্টা করেছি। এগুলাই না, এগুলা ছাড়া আরো জ্ঞানমূলক কোশ্চেন হতে পারে সন্ধি থেকে। যেমন আরেকটা ব্রাইটাল কোশ্চেন, সন্ধি বাংলা ব্যাকরণের কোন তত্ত্বে আলোচিত হয়, উত্তর হবে ধ্বনি তত্ত্বে, ধ্বনি তত্ত্বে আলোচিত হয়। এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। আচ্ছা, তাহলে আমরা এখনো সন্ধির সংজ্ঞা দিই নাই, জাস্ট খালি আমরা সন্ধি শব্দটাকে নিয়ে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করেছিলাম। তাহলে আমরা প্রথমে বলবো সন্ধি শব্দটি সংস্কৃত ভাষার শব্দ। 2 নম্বর কোশ্চেন, সন্ধি শব্দটা কোন পদ, উত্তর হবে বিশেষ্য পদ। 3 নম্বর কোশ্চেন, সন্ধি শব্দটার বিশ্লেষণ করলে কি হয়, উত্তর হলো সমযোগ ধাযোগ ই। এরপরের কোশ্চেনটা, সন্ধি শব্দটা গঠিত হলো কিভাবে, প্রকৃতি প্রত্যয়ের মাধ্যমে। এজন্য আমরা বলছি সন্ধি শব্দটা হলো প্রত্যয় সাধিত শব্দ। তারপরের কথাটা হলো সন্ধি শব্দটা কোন প্রত্যয়, উত্তর হবে কৃৎ প্রত্যয়। পরের কোশ্চেন, সন্ধি শব্দের সন্ধি বিচ্ছেদ কি, উত্তর হবে সমযোগ ধি। এরপরে সন্ধি শব্দের অর্থ কি, ধ্বনির মিলন। আর সমাস শব্দের অর্থ হলো পদের মিলন, মনে রাখবেন। এরপরে সন্ধি শব্দের বিপরীত শব্দ কি, উত্তর হবে বিচ্ছেদ। বিচ্ছেদের সন্ধি বিচ্ছেদ কি, বিযোগ ছেদ। এরপরে সন্ধির উদ্দেশ্য বা সুবিধা কয়টি, উত্তর হবে 2টি, একটা হলো উচ্চারণের সুবিধা আর একটা হলো ধ্বনিগত মাধুর্য সম্পাদন। তারপর হলো বাংলা কোন পদের সন্ধি হয় না, উত্তর হলো ক্রিয়া। আমি বলছিলাম এটা একটা প্রচলিত সত্য, বাংলা সকল পদেরই সন্ধি হয়, এটা হলো আসল সত্য। তাই যদি অপশনে থাকে বাংলা সকল পদেরই সন্ধি হয়, সেক্ষেত্রে আমরা ওইটাই উত্তর দিব। আর যদি ওইটা না থাকে, তখন আমরা উত্তর দেব ক্রিয়াপদ। এরপরে যদি আমরা বলি রাজনৈতিক চুক্তির এক কথায় প্রকাশ কি, উত্তর হবে সন্ধি। তারপরে যদি কোশ্চেন করা হয় সন্ধি শব্দটা কোন উপসর্গ যুগে গঠিত, তাহলে উত্তর হবে সম। এই সম উপসর্গটা আবার কোন ধরনের উপসর্গ, উত্তর হলো সংস্কৃত উপসর্গ। সর্বশেষ কোশ্চেন হিসাবে আমরা রেখেছি সন্ধি বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়, উত্তর হলো ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। সন্ধি শব্দটা সম্পর্কে আমরা এতগুলো তথ্য জেনে নিলাম সন্ধি পড়ার আগে। এখন আমরা দেখব সন্ধি এর সংজ্ঞা। তাহলে আপনারা সব ধরনের বইয়ে পাবেন সন্ধির সংজ্ঞা হিসেবে দেওয়া আছে পরস্পর সন্নিহিত 2টি ধ্বনির মিলনের নাম সন্ধি। আচ্ছা, এই সংজ্ঞাটাই সবাই বলেছে, আমিও বলছি, আমার মতো যারা বাংলা শিক্ষক আছে তারাও বলছেন। যদি কোনো কারণে পরীক্ষক আপনাকে কোশ্চেনটা এইভাবে করে ফেলে, যদি 2টি বর্ণের মিলনের নাম কি, ধ্বনির কথাটা কোশ্চেনে উল্লেখ করলেন না, তখনও কিন্তু আপনাকে উত্তর দিতে হবে সন্ধি। যদি আমাকে তখনও উত্তর সন্ধি দিতে হয়, তাহলে আমরা সন্ধির সংজ্ঞাটা একটু বড় করে পড়ব। সেটা কেমন, আমরা এইভাবে পড়তে পারি, পাশাপাশি 2টি ধ্বনি এবং বর্ণের মিলনের নাম সন্ধি, অথবা পরস্পর সন্নিহিত 2টি ধ্বনি এবং বর্ণের মিলনের নাম সন্ধি। কেন স্যার, ধ্বনি এবং বর্ণ হতে পারে কিভাবে, আমরা যদি একটা শব্দকে বিচ্ছেদ করে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। কিন্তু কথা হলো এটা যদি আমি দেখাই তাহলে অনেকে হয়তো বা বুঝবেন না, তাই আমি দেখাচ্ছি না। কারণটা হলো যে আমাদের বাংলা ভাষায় 50টা বর্ণ আছে, বাট এই 50টাই কিন্তু ধ্বনি না, 50টাই ধ্বনি না, ধ্বনি হলো 37টা। এর মধ্যে 30টা হলো ব্যঞ্জন ধ্বনি আর 60টা হলো স্বরধ্বনি। এই যে 37টা যে ধ্বনি, আমরা কিন্তু এই 37টা ধ্বনি অনেকেই চিনি না। সবাই চিনি না আমি তা বলছি না, হয়তো বা অনেকেই চিনেন, যারা পড়াশোনা করেন বা পড়াশোনার সাথে যুক্ত আছেন
তারা হয়তোবা চিনেন, তবে আমি আশা করছি অনেকেই হয়তোবা চিনেন না, এবং না চিনার সংখ্যাটা অনেক বেশি। এরপরে যদি কেউ 37টা ধ্বনি চিনেনও, তাহলে তার পরের বক্তব্যটা হলো যে কোন 13টা ধ্বনি নয়, কোন 13টা ধ্বনি নয়। এটা আমরা 100%-এর মধ্যে 99% মানুষই জানি না যে কোন 13টা ধ্বনি নয়। আচ্ছা, তার মধ্যে একটা আমি আপনাকে বলে দেই, ওই 13টার মধ্যে একটা আছে বিসর্গ। আর আমরা কিন্তু বিসর্গ সন্ধি নামের একটা সন্ধি পড়ে থাকি। তাহলে যদি ধ্বনির মিলনেই সন্ধি হবে, তাহলে বিসর্গ তো ধ্বনিই না, বিসর্গ তো বর্ণ। তাহলে আমরা বিসর্গ সন্ধিটা তো পড়ি এবং শব্দের প্রথম অংশে শেষে বিসর্গ রাখি, পরের অংশে যাই আমরা একটা ধ্বনি দিয়ে শুরু করি। তাহলে পরের অংশটা ধ্বনি হয়, প্রথম অংশটা তো বর্ণ হয়। এই জন্য আমরা বলবো যে ধ্বনি বা বর্ণের মিলনের নাম সন্ধি। যাদের মনে কোশ্চেন জাগছে, অনেকে আছেন হয়তো বা বই খুলে নিয়ে বসে আছেন, বইয়ের মধ্যে লেখা আছে ধ্বনির মিলনের নাম সন্ধি, কিন্তু আমি বলতেছি যে এই বর্ণের মিলনের নামও সন্ধি, তার কাছে একটু পেস্ট লাগতে পারে। এই জন্য আমি এই পেস্টটা একটু সমাধান করে দেওয়ার চেষ্টা করলাম। এরপরে আমরা যখন সন্ধি পড়াবো তখন আমরা আরও এগুলা বোঝানোর চেষ্টা করব, আল্লাহ যদি বোঝানোর তৌফিক দান করেন। তাহলে এটা ছিল সন্ধির বিষয়ক জিজ্ঞাসা বা সন্ধি থেকে সন্ধি শব্দটা সম্পর্কিত আলোচনা। এরপরে আমরা সন্ধির সংজ্ঞা দেখলাম। এখন যদি আমরা সন্ধির একটু প্রকারভেদ দেখি, প্রকারভেদ। সন্ধির প্রকারভেদ দেখব। প্রকারভেদ। আচ্ছা, আমি একটু ভুলে গেছিলাম, যারা আমার লাইভটা দেখতেছেন, আমার কানে হেডফোন আছে, আপনারা আমার সাথে কথা বলতে চাইলে আমি অবশ্যই শুনবো, আপনারা একটু কথা বলবেন। আমি যে সন্ধি শব্দটা নিয়ে এতগুলো কথা বললাম, এতগুলো কোশ্চেন আপনাদেরকে করে এর উত্তর দেওয়ার চেষ্টা করলাম, এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা যে আপনি এটা বোঝেননি অথবা এইটা আমি উল্টাপাল্টা উত্তর দিয়েছি, এমন কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই করবেন, আমাকে ইনফর্ম করবেন, আমি অবশ্যই তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এরপরে দেখুন প্রকারভেদ। যদি কোশ্চেন করা হয় সন্ধি প্রধানত কত প্রকার, কত প্রকার, তাহলে আমরা উত্তর দিব সন্ধি প্রধানত দুই প্রকার। দুই প্রকার। এই দুই প্রকার কি কি? দুই প্রকার, একটা হলো খাঁটি বাংলা, খাঁটি বাংলা সন্ধি, আরেকটা হলো তৎসম বা সংস্কৃত সন্ধি। তৎসম বা সংস্কৃত সন্ধি। আচ্ছা, এখন আসুন আমরা বলছি সন্ধি প্রধানত কত প্রকার। হ্যাঁ, প্রকার বানানটা তো হয় নাই, প্রকার। সন্ধি প্রধানত কত প্রকার, তাহলে আমরা উত্তর দিলাম দুই প্রকার। কি কি? একটা খাঁটি বাংলা সন্ধি আর একটা হলো তৎসম সন্ধি। এবার যদি কোশ্চেন হয় এই খাঁটি বাংলা সন্ধিটা আবার কত প্রকার, তাহলে উত্তর হবে দুই প্রকার। খাঁটি বাংলা সন্ধি দুই প্রকার, একটা হলো স্বরসন্ধি, আরেকটা হলো ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধি। আচ্ছা, তাহলে আবার আমরা দেখলাম খাঁটি বাংলা সন্ধি কত প্রকার, উত্তর হলো স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি। এবার যদি কোনো ক্রমে কোশ্চেন হয় তৎসম বা সংস্কৃত সন্ধি কত প্রকার, সেক্ষেত্রে আমরা উত্তর দিব তিন প্রকার। তৎসম বা সংস্কৃত সন্ধি কত প্রকার, উত্তর দেব তিন প্রকার। এই তিন প্রকারের একটা প্রকার হলো স্বরসন্ধি, আরেকটা হলো ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন সন্ধি। আচ্ছা, আরেকটা হলো
বিসর্গ সন্ধি। আচ্ছা, তাহলে আমরা সন্ধির প্রকারভেদের মধ্যে 3টা প্রকার পেয়েছি, একটু অ্যানালাইসিস করে দিচ্ছি। দেখুন, সন্ধি প্রধানত কত প্রকার? আমরা উত্তর দিব 2 প্রকার, একটা খাঁটি বাংলা, একটা তৎসম। যদি বলা হয় খাঁটি বাংলা সন্ধি কত প্রকার, উত্তর হবে 2 প্রকার, একটা স্বরসন্ধি আর একটা ব্যঞ্জন সন্ধি। এবার যদি বলা হয় তৎসম বা সংস্কৃত সন্ধি কত প্রকার, উত্তর হবে 3 প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। আপনার পরীক্ষার মধ্যে কোশ্চেন হতে পারে বিসর্গ সন্ধি কোন সন্ধির অন্তর্ভুক্ত? তাহলে আপনি প্রথমে মনে রাখুন বিসর্গ সন্ধি ব্যঞ্জন সন্ধির অন্তর্ভুক্ত। যদি অপশনে এটা না থাকে যে বিসর্গ সন্ধি কোন সন্ধির অন্তর্ভুক্ত, আমরা উত্তর দিলাম ব্যঞ্জন সন্ধির। যদি এটা অপশনে না থাকে সেক্ষেত্রে আপনারা কি কিছু আনসার করতে পারবেন? হ্যাঁ পারবেন। তখন আপনারা উত্তর দিবেন কোনোটাই নয়। যদি স্যার কোনোটিও নয় না থাকে সেক্ষেত্রে আমরা কি আনসার করব? সেক্ষেত্রে আমরা আনসার করব বিসর্গ সন্ধি, বিসর্গ সন্ধি তৎসম বা সংস্কৃত সন্ধির অন্তর্গত। তাহলে আমরা প্রথম উত্তরটা করব বিসর্গ সন্ধি ব্যঞ্জন সন্ধির অন্তর্ভুক্ত। যদি না থাকে তাহলে আমরা উত্তর দিব কোনোটিই নয়। যদি এটাও না থাকে তাহলে তারপরেও আপনার কাছে একটা উত্তর আছে, সেটা হলো এটা তৎসম বা সংস্কৃত সন্ধির অন্তর্ভুক্ত। আচ্ছা, তাহলে এগুলো হলো নাম ধরে ধরে কোশ্চেন করেছে, প্রকারভেদ হয়েছে। যেমন সন্ধি প্রধানত কত প্রকার? 2 প্রকার। খাঁটি বাংলা সন্ধি কত প্রকার? 2 প্রকার। তৎসম সন্ধি কত প্রকার? 3 প্রকার। তাহলে প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু নাম উল্লেখ আছে, নাম উল্লেখ করে প্রশ্ন করেছে, আমরা আনসার দিয়েছি, সহজ হয়েছে, কারণ আমি সহজ করে আনসারটা দিয়ে দিয়েছি। এইবার কোশ্চেন করতে একটু চালাকি করলো। চালাকি করে যদি কোশ্চেনটা আপনাদের জন্য এরকম করে সাজায়, সন্ধি কত প্রকার, তাহলে ওখানে সে প্রধানতও বলল না, সাধারণতও বলল না, প্রধানতও বলল না, সাধারণতও বলল না, আবার খাঁটি বাংলাও বলল না, তৎসমও বলল না, জাস্ট খালি আপনাকে বলল যে সন্ধি কত প্রকার। সেক্ষেত্রে আপনি কি করবেন? মনে রাখুন, সন্ধি কত প্রকার এই কোশ্চেনটার মানেটা হলো সন্ধি সাধারণত কত প্রকার। আর সাধারণত প্রকারটার অর্থ হলো যেই প্রকারটা আমরা পড়ি ওটাই হলো সাধারণত প্রকার। তাহলে বলুন তো আমরা কোন প্রকারটা পড়ি? আমরা অবশ্যই তৎসম বা সংস্কৃত শব্দের সন্ধিগুলো পড়ে থাকি, তৎসম বা সংস্কৃত শব্দের সন্ধিগুলো পড়ে থাকি। আর এজন্যই যদি কোশ্চেন করা হয় সন্ধি কত প্রকার, তখন আমরা অবশ্যই উত্তর দিব 3 প্রকার। স্যার যদি 3 প্রকার অপশনে না থাকে সেক্ষেত্রে কি আমরা আরো কোনো বৈকল্পিক উত্তর আনসার করতে পারবো? জি, অবশ্যই পারবেন। যদি 3 প্রকার না থাকে সেক্ষেত্রে আপনি 2 প্রকার মার্ক করতে পারবেন, কারণ 3 প্রকার অপশনে না থাকলে 2 প্রকারই হবে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর। তবে 3 প্রকারও আছে, 2 প্রকারও আছে, তখন কিন্তু আপনাকে অবশ্যই 3 প্রকার মার্ক করতে হবে, এটা একটু মাথায় রাখতে হবে। চলে গেল প্রকারভেদের ঝামেলা। বলুন, আমি প্রকারভেদ নিয়ে যতগুলো কথা বলছি এখানে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? একটু কথা বলবেন প্লিজ, যারা লাইভে আছেন একটু কথা বলবেন। আমি প্রকারভেদ নিয়ে যতগুলো কথা বলছি এই প্রকারভেদ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? জি, ধন্যবাদ। আচ্ছা, এখন যদি এই প্রকারভেদ প্রধানত, খাঁটি বাংলা, তৎসম, সাধারণত এগুলো ছাড়াও আপনার জন্য আরেকটা প্রকারভেদ থেকে কোশ্চেন হতে পারে, সেটা যদি কোশ্চেন করা হয় সন্ধি অপ্রধানত, অপ্রধানত কত প্রকার, কত প্রকার, যদি এমন কোশ্চেন করে তাহলে সেক্ষেত্রে কি আমরা কোনো উত্তর দিতে পারবো? জি, তখন আমরা উত্তর দিতে পারবো সন্ধি অপ্রধানত 2 প্রকার, 2 প্রকার। তাহলে সন্ধি অপ্রধানত কত প্রকার? 2 প্রকার। আচ্ছা, এই 2 প্রকার কি কি স্যার? এই 2 প্রকার একটা হলো বহিঃসন্ধি, বহিঃসন্ধি, আরেকটা হলো অন্তঃসন্ধি, অন্তঃসন্ধি। আচ্ছা, বহিঃসন্ধি এবং অন্তঃসন্ধি, এটা হলো সন্ধির অপ্রধানত প্রকারভেদ। এখন আপনারা এমনও হয়তো বা আছেন অনেকেই যে অন্তঃসন্ধি আর বহিঃসন্ধির কথা যে স্যার আপনি বললেন, এটা তো আমরা আজকে প্রথমে শুনলাম, এর আগে তো আমরা কখনো শুনিই নাই। এমনও কেউ হতে পারেন, যদি এমন কেউ থেকে থাকেন তাহলে আপনার মনে বিশাল কোশ্চেন, স্যার এই অন্তঃসন্ধি আর বহিঃসন্ধি সম্পর্কে যদি
একটু বলে দিতেন তাহলে আমাদের জন্য একটু সুবিধা হতো। চলুন আমরা অন্তঃসন্ধি এবং বহিঃসন্ধি সম্পর্কে আপনাকে মাত্র 2টা বাক্য দিয়ে বলে দিতে পারবো যে অন্তঃসন্ধি আর বহিঃসন্ধিটা কি। আপনারা সবাই জানেন যে সন্ধির 2টা পার্ট থাকে, প্লাসের আগের একটা পার্ট, প্লাসের পরের আরেকটা পার্ট। প্লাসের আগের পার্টটাকে বলা হয় পূর্বপদ, পরের পার্টটাকে বলা হয় পরপদ। এই পূর্বপদ এবং পরপদ 2টা পদেরই যদি কোনো অর্থ থাকে এবং এই অর্থযুক্ত 2টা শব্দ সন্ধির মাধ্যমে যুক্ত হয়ে একটা নতুন অর্থবোধক, আরেকটা নতুন অর্থবোধক শব্দ গঠন করবে, তখন আমরা সেই শব্দটাকে বলবো বহিঃসন্ধি। বহিঃসন্ধি তার মানে আমরা বহিঃসন্ধির সংজ্ঞায় কি বললাম? পূর্বপদ এবং পরপদ 2টা পদেরই কি থাকবে? অর্থ থাকবে। যদি থাকে তাহলে সেটা বহিঃসন্ধি। আর অন্তঃসন্ধিটা কি তাহলে স্যার? অন্তঃসন্ধিটার ব্যতিক্রম, পূর্বপদ এবং পরপদের কোনোটারই যদি অর্থ না থাকে তাহলে সেটা অন্তঃসন্ধি। এখন অন্তঃসন্ধির কি আরও কোনো সংজ্ঞা আছে? জি, পূর্বপদের অর্থে থাকলে পরপদের যদি নাও থাকে তাহলেও সন্ধি হতে পারে, ওই সন্ধিটা অন্তঃসন্ধি হবে। যদি পূর্বপদের অর্থ নাও থাকে তাহলে পরপদের অর্থে থাকতে পারে। এইরকম 2টা শব্দ মিলে যদি সন্ধি হয় তাহলে আমরা সেই সন্ধিটাকে কি সন্ধি বলবো? অন্তঃসন্ধি বলবো। তবে পূর্বপদ এবং পরপদ উভয় পদেরই অর্থ থাকলে আমরা সেটাকে বলবো বহিঃসন্ধি। আচ্ছা, এই অন্তঃসন্ধি এবং বহিঃসন্ধি সম্পর্কে নিশ্চয়ই এখন আপনারা জেনেছেন। এই পর্যায়ে আমাদের সন্ধির আলোচনার এখন যে পার্টটা আসবে সেটা হলো আমরা প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করতে শুরু করব। আমরা প্রকারভেদগুলো দেখলাম, এখন আমরা অন্তঃসন্ধিও পড়বো না, বহিঃসন্ধিও পড়বো না। আমরা খাঁটি বাংলা সন্ধির স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি পড়বো না। তাহলে আমরা পড়বোটা কি? আমরা অবশ্যই পড়বো তৎসম শব্দের সন্ধিগুলো, তৎসম শব্দের সন্ধিগুলো। এই তৎসম শব্দের সন্ধিগুলো আমরা পড়বো। তাহলে পড়তে যাই আমরা প্রথমেই পাবো কি? স্বরসন্ধি। প্রথমেই পাবো আমরা স্বরসন্ধি, এরপরে পাবো আমরা ব্যঞ্জন সন্ধি, তারপরে পাবো আমরা বিসর্গ সন্ধি। এখন আপনারা আমাকে একটু বলবেন, আমরা কি এই 3টা সন্ধি পড়াইতে যায়া প্রথমে স্বরসন্ধি, পরে ব্যঞ্জন সন্ধি, এরপরে বিসর্গ সন্ধি, এই 3টা সন্ধির কোন সন্ধিটা আমরা পড়াবো আজকে? বলুন আপনারা, যেটা বলবেন আমি ওটা নিয়ে এই কথা বলবো। স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, এই 3টার কোনটা পড়তে চান আপনারা? আর যদি 3টার কোনোটার ব্যাপারে আপনাদের কোনো মত না থাকে তাহলে আমি ধারাবাহিকভাবে পড়ানোর চেষ্টা করব। 3টার মধ্যে প্রথমে আছে স্বরসন্ধি। জি স্যার। হ্যাঁ, বিসর্গ সন্ধি। ধন্যবাদ। এক ভাই বলেছেন বিসর্গ সন্ধি পড়াতে শুরু করেন। আমি বিসর্গ সন্ধি পড়াতে শুরু করব, তবে বিসর্গ সন্ধি পড়াতে শুরু করা যাবে না। বিসর্গ সন্ধি প্রথমে পড়ানো যাবে না। বিসর্গ সন্ধি যদি প্রথমে পড়ানো হয় তাহলে আপনি একটু বিপদে পড়বেন। বিপদে এই জন্য পড়বেন যে আমি একটু নমুনা দেখাই। হ্যাঁ, আমি একটু নমুনা দেখাচ্ছি বিসর্গ সন্ধি পড়াইলে কেন আপনি বিপদে পড়বেন। আমরা এই লিঙ্কটা চেঞ্জ করে দিচ্ছি, আপনারা সাথেই থাকবেন। নতুন লিঙ্ক দিচ্ছি আবার। আচ্ছা, এক ভাই বলেছেন বিসর্গ সন্ধি পড়াতে। আমি বিসর্গ সন্ধি পড়াতে পারবো আপনাকে, তবে বিসর্গ সন্ধি যদি আপনি পড়তে চান তখন আপনি একটু সমস্যায় পড়বেন। সেই সমস্যার কথাটা যদি আমি আগে বলে না দেই তাহলে আমাকে নিয়ে আপনার সন্দেহ জাগতে পারে। চলুন আগে আমি সমস্যার কথাটা বলে দেই।
আপনারা যদি বিসর্গ সন্ধি পড়তে যান কোনো বই ছাড়া, আমরা তো বই এখন আসলে পড়ি না, খুব কম পড়ি। আর আজকে থেকে যদি 10 বছর আগে আপনি যান, মাত্র না 15 বছর আগে যদি যান আপনি, মাত্র 15 বছর আগে, অর্থাৎ 2010 সালের আগে, তখন আমরা পড়াশোনা করেছিলাম। আর ওই সময়ের আমলটাতে বই ছিল আমাদের একমাত্র সঙ্গী, এছাড়া আর কোনো সঙ্গী ছিল না। কেন? আপনারা আজকে যে লাইভে যে রোকন স্যারকে দেখতে পাচ্ছেন, আমরা চাইলে এরকম লাইভে কোনো স্যারকে দেখতে পেতাম না। এটা 2010-এর আগে ছিল না। এখন আপনি যেই জায়গাটার মধ্যে থাকবেন বা আছেন, ওই জায়গাটার আশেপাশেই দেখবেন আমার মতন কত মানুষ বাংলায় MA পাস করে বসে আছে। চাইলেই আপনি তার কাছ থেকে বাংলার সাহায্য সহযোগিতা এবং বাংলার কোনো বিষয় সম্পর্কে আপনি তার কাছ থেকে জ্ঞান নিতে পারবেন। বাট আমরা যখন পড়াশোনা করেছিলাম বা করেছি, আমরা চাইলেই কিন্তু এই ধরনের ফেসিলিটিটা পাচ্ছি না। আবার আপনারা এখন যে একটা শয়তানের বাক্স আছে, যেটা লইয়া সারাদিন ঘুরেন, এবং এই শয়তানের বাক্সর মধ্যে মনে মনে ভাবেন গুগলে সার্চ দিলে এটা পড়তেছে, আরেক বেটা ফেসবুকে পোস্ট করতেছে, এটা অমুক তমুক দুনিয়ার যত খবর আপনার কাছে আছে। এজন্য আমরা কিন্তু বই থেকে বেরিয়ে আসছি। আর আমরা যখন বই থেকে বেরিয়ে আসছি, তখন আমরা শিক্ষিত হচ্ছি, ঠিক আছে, কিন্তু আমরা জ্ঞানী হচ্ছি না। ব্যাপারটা কি বুঝছেন? আমরা শিক্ষিত হচ্ছি, পুঁথিগত বিদ্যায় শিক্ষিত হচ্ছি, বাট আমরা জ্ঞান অর্জন করতে ব্যর্থ হচ্ছি। কেন? জ্ঞান অর্জনের জন্য ভালো ভালো রাইটারদের বই পড়তে হয়। এখন আমরা তো বই পড়ি না। আপনি গোটা ফেসবুক, গোটা ইউটিউব, যারাই বাংলাদেশে ভার্চুয়াল জগতে ক্লাস নিচ্ছে, আমি আমার কথাই বলবো, বাংলা ক্লাসের কথা বলবো, অন্য ক্লাসের কথা বলবো না, তারা প্রত্যেকেই এই বিসর্গ সন্ধি পড়াইতে এসে তারা একটা টেকনিক দিয়ে দেয়। সেই টেকনিকটা কি? যেমন 3 সরাও একটা টেকনিক, অথবা এই টেকনিকটা আপনি নাই দিলেন, এই যে 3টা স আছে, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, এবং এই যে এখানে আছে অন্তস্থ র, এবং এখানে আছে উ। যদি এই বর্ণগুলো কোথাও বা এই ধ্বনিগুলো কোনো শব্দের মধ্যে থাকে, তাহলে এই শব্দগুলো, এই বর্ণগুলো বা এই ধ্বনিগুলো উঠায় দেয়া, আপনারা এর বদলে একটা বিসর্গ বসায় দিবেন, তাহলেই সন্ধি হয়ে যাবে। এই যে একটা প্রচলিত শিক্ষা ব্যবস্থা আমাদের বাংলাদেশে শুরু হয়ে গেল, আর এখান থেকে নিষ্পেষিত হচ্ছেন আপনারা যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন, দিবেন, দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং দিয়েছেন, বারবার পরীক্ষা দিচ্ছেন, পাস করার কথা, রেজাল্ট আসছে না। কেন আসছে না আমি তাও জানি না। এই যে কেন আসছে না, এই কেন না আসার কারণটা হলো যে এইগুলো 3টা স থাকলেই উঠায় দেয়া বিসর্গ বসায় দেবেন, অন্তস্তর থাকলেই উঠায় দেয়া বিসর্গ বসায় দেবেন, উকার থাকলেই উঠায় দেয়া বিসর্গ বসায় দেবেন। এই কথাগুলো বাংলাদেশের একটা বই আপনি দেখাতে পারবেন? ওয়ানলি সিঙ্গেল একটা বই, যে বইয়ের রাইটার তার বইয়ে এই কথাগুলো বলে দিয়েছে? যদি কেউ দেখাতে পারেন, তাহলে আমি আপনার জন্য পুরস্কারের ঘোষণা করলাম, আমি আপনাকে পুরস্কার দেব। বাংলাদেশের যত আপার লেভেলের রাইটাররা আছে, যারা বাংলা বই এবং বাংলা ব্যাকরণ লিখে থাকেন, তারা কেউই এই কথা তার বইয়ে লেখে নাই। অথচ আমরা যারা পড়াইতে আসছি, পড়াইতে এসে আমরা গোটা জাতিকে একটা ধোঁকার মধ্যে ফেলে দিচ্ছি, এবং জাতিকে এমন একটা টেকনিক আমরা দিচ্ছি, যে টেকনিক দিয়ে জাতি মনে মনে ভাবতেছে সে তো বিসর্গ সন্ধি শিখে ফেলেছে। আবার আরেকটা কথা মনে রাখুন, বাংলাদেশ সহ ভারতের পশ্চিমবঙ্গ, আমাদের বাংলাদেশের বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়মকে কেন্দ্র করে ভারতেও বাংলা শিক্ষা প্রচলিত হয় বা বাংলা শিক্ষা প্রচারিত হয়। এই বাংলা একাডেমির নিয়মে বাংলাদেশে এবং ভারতের পশ্চিমবঙ্গে, কলকাতায় যত ব্যাকরণ বই রচিত হয়েছে, আপনি যদি একটা ব্যাকরণ বইয়ের রাইটারকে দেখাতে পারেন
যে ওই ব্যাকরণ বইয়ের ওই লেখক বিসর্গ সন্ধিকে আগে আলোচনা করেছে, এরপরে স্বরসন্ধিকে আলোচনা করেছে, তারপরে ব্যঞ্জন সন্ধিকে আলোচনা করেছে, তাহলেও আমি আপনাকে পুরস্কার দিব। যদি একটা বই, ওনলি সিঙ্গেল একটা বই দেখাতে পারেন, এপার বাংলা এবং ওই পার বাংলা, দুই বাংলাই, তাহলে ভাই কোনো রাইটার যেটা করলো না, কোনো গ্রামারিয়ান যেটা করলো না, কোনো বৈয়াকরণ যেটা করলো না, সেটা আমরা পড়াইতে এসে আমরা জাতিকে কেন এই উল্টাপাল্টাটা পড়াচ্ছি? কেন? এর মানেটা কি? এই উল্টাপাল্টাটা পড়াইয়া কি সমস্যাটার মধ্যে জাতিকে ফালছি? দেখুন তো, একটু খেয়াল করেন। আমরা বললাম তালুব বস্য থাকলে উঠাইয়া দিয়ে বিসর্গ বসাবেন, ব্যাস আপনার তালুব বস্য আছে, আপনি বিসর্গ বসায় দিবেন। আচ্ছা, আমি যদি বলি এই তালুব বস্য দিয়ে একটা শব্দ, ধরেন আমরা কি শব্দ দিতে পারি? আচ্ছা, তালুব বস্য শব্দটা আপাতত আসতেছে না মাথায়, আমি দিচ্ছি পরে। ধরেন আমরা দন্তস্ব দিয়ে দিলাম, দন্তস্ব দিয়ে শব্দ দিলাম, এই কি দিতে পারি আমরা? দন্তস্ব দিয়ে শব্দ দিতে পারি, ধরেন আমরা বৃহস্পতি, 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 এই যে একটা শব্দ আছে বৃহস্পতি। এখন আপনি জানেন যে স তিনটা থাকলে উঠায় দা বিসর্গ বসায় দিলে সন্ধি হয়ে যাবে, তাহলে এখানে দন্তস্ব আছে, উঠায় দেন, বৃহ বিসর্গ যুগ পতি, এই যে আপনার সন্ধি বিচ্ছেদ হয়ে গেল। আপনাকে তো শিখানো হয়েছে তালুব বস্য মূর্ধন্যস্ব দন্তস্ব থাকলে উঠায় দা বিসর্গ বসায় দিবেন, খেয়াল করবেন। তাহলে দন্তস্ব ছিল, বিসর্গ বসায় দিচ্ছেন, সন্ধি কিন্তু হবে না। 1 মার্ক আপনি পাননি। 1 মার্ক তো আপনি পাইলেনই না, বরং আপনি যেখানে 1 মার্ক পেয়েছেন সেখান থেকে আরো 1 মার্ক চলে গেছে। আচ্ছা, ধরেন আমরা বললাম স্বৈর, এই যে স্বৈর একটা শব্দ আছে, স্বৈর, তাহলে এই স্বৈর শব্দটার মধ্যে দন্তস্ব আছে। এখন আপনি কোনো কারণে বয়ের সাথে ঐকার দেয়া, এই যে বয়ের সাথে ঐকার দেয়া, এরপরে বিসর্গ দেয়া, তারপরে অন্তস্তর দিয়ে দিলেন, এই যে সন্ধি বিচ্ছেদ হয়ে গেল, দন্তস্বর বদলে বিসর্গ দিয়ে দিলেন, সন্ধি হয়ে গেল, তখন কিন্তু আপনার 1 নাম্বার হবে না। ধরেন আমরা বললাম মনীষা, মনীষা, এই যে শেষে বিসর্গ আছে, এই শেষে মূর্ধন্যস্ব আছে, শেষে মূর্ধন্যস্ব আছে, সমস্যা কি? আপনি এটা লিখেন যেভাবে মণি বিসর্গ যুগ এই মূর্ধন্যস্বর বদলে বিসর্গ, এবং এখানে আছে যে আলাদা করে দিলেন, সন্ধি বিচ্ছেদ হয়ে গেল। তাহলে এভাবে তালুব বস্য মূর্ধন্যস্ব দন্তস্ব থাকলেই সন্ধি বিচ্ছেদ এইভাবে করা যাবে না। যেমন আশ্চর্য, পতঞ্জলি ও মনীষা আশ্চর্য, ধরেন এই যে আমরা লিখলাম আশ্চর্য, আশ্চর্য, তাহলে যে সন্ধি তালুব বস্য আছে, আপনি তালুব বস্যর বদলে আ বিসর্গ চুপচর্য দিয়ে দিলেন, সন্ধি বিচ্ছেদ কিন্তু হবে না। তার মানে আমি আপনাকে দেখানোর চেষ্টা করলাম যে দন্তস্ব তালুব বস্য মূর্ধন্যস্ব থাকলেই সন্ধির নিয়মে, বিসর্গ সন্ধির নিয়মে আপনি বিসর্গ বসায় দিলে সন্ধি হচ্ছে না। কেন হচ্ছে না স্যার? কারণ এই যে এতক্ষণ যে আমি শব্দগুলো পড়াইলাম, এই সব কটা শব্দ হলো নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি অথবা ব্যঞ্জন সন্ধি। এখন আপনাকে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি বা ব্যঞ্জন সন্ধিগুলো যদি আমি না চিনায়া আপনাকে বিসর্গ সন্ধি চিনায়া লাই, তাহলে আপনি বুঝে গেলেন যে দন্তস্ব তালুব বস্য মূর্ধন্যস্ব থাকলেই বিসর্গ বসে যায়, সন্ধি হয়ে গেল। শুধু তাই নয়, এই যে অন্তস্তর থাকলেও, ধরেন আমরা লিখলাম নীরব, নীরব, তাহলে যে অন্তস্তর আছে বলে দিয়েছে অন্তস্তর উঠায় দিয়ে বিসর্গ বসায় দিবেন, তাহলে আপনি বলে ফেললেন নি বিসর্গ যুগব নীরব, সন্ধি বিচ্ছেদ করে ফেললেন, 1 নাম্বার পাবেন না। তাই ভাই ওই যে সিকোয়েন্সটা একটু মেনটেন করে পড়বেন। প্রথমে স্বরসন্ধি পড়বেন, এরপরে ব্যঞ্জন সন্ধি পড়বেন, তারপরে বিসর্গ সন্ধি পড়বেন। এবং বিসর্গ সন্ধির এই খোরা নিয়ম পড়নের কোনো দরকার নাই। বিসর্গ সন্ধির নিয়মই মাত্র 2টা, একটা হলো রজাত বিসর্গ, একটা সজাত বিসর্গ, এই 2টা পড়বেন। আর একটা নিয়ম তো আমি কোনো টিচারকে পড়াতে শুনেই না, তারা এটা পড়াতে পারেই না, সবাই বলে ব্যতিক্রম। এই ব্যতিক্রম একটা কথা তারা পড়ায়, যার মধ্যে এই যে নীরব শব্দটাও আছে, নীরব, নিরস, নিরন্ধ্র, নিরক্ত, এগুলা বলে ব্যতিক্রম। এটা ব্যতিক্রম নিয়ম, এগুলো ব্যতিক্রম না, এটা নিয়মেই হয়েছে, শুধু সেই নিয়মটা তারা জানে না, এই জন্য তারা একজনে ব্যতিক্রম বলে দিয়েছে, এখন সবাই ব্যতিক্রম ব্যতিক্রম লয়ে আছে। আর মাত্র একটা নিয়ম আছে, সেটা হলো ওকারের। তাহলে এই 2টা হলো নিয়ম, আর 2টা হলো প্রকার। সন্ধি, বিসর্গ সন্ধি 2 প্রকার,
এই যে নিয়মটা যারা দিল এরা তো এইটাও বললো না যে বিসর্গ সন্ধি কত প্রকার। যদি কোশ্চেন হয়ে যায় বিসর্গ সন্ধি কত প্রকার, আপনাকে কিন্তু উত্তর দিতে হবে 2 প্রকার, একটা রজাত বিসর্গ, একটা সজাত বিসর্গ। তাই ভাই বিসর্গ সন্ধি আগে পড়া যাবে না। যদি আপনি পড়েন তাহলে বিপদে পড়বেন। কেন? যেমন সংস্কার, সংস্কৃতি, এই শব্দগুলোর মধ্যে দন্তস্ব আছে, বিসর্গ বসানো যাবে না। আমরা বললাম বৃষ্টি, কৃষ্টি, সৃষ্টি, উৎকৃষ্ট, নিকৃষ্ট, প্রকৃষ্ট, এই যে শব্দগুলোর মধ্যে মূর্ধন্যস্ব আছে, এগুলো মূর্ধন্যস্ব উঠায় দিয়ে আপনি বিসর্গ বসাতে পারবেন না, কারণ এগুলো আসলে বিসর্গ সন্ধি নয়, এগুলো ব্যঞ্জন সন্ধি। আপনি বনস্পতি নামের একটা শব্দ আছে, দন্তস্ব আছে, উঠায় দিয়ে বিসর্গ বসাতে পারবেন না। সারঙ্গ, তালব্যস্ব আছে, উঠায় দিয়ে বিসর্গ বসাতে পারবেন না। তাহলে এই নিয়ম পড়া যাবে না, এই খোরা নিয়ম পড়া যাবে না, এতে আপনি বিপদগ্রস্ত হবেন। চলুন আমরা শুরু থেকে পড়ার চেষ্টা করি। আপনারা অবশ্যই শুরু থেকে পড়ার চেষ্টা করবেন। কেউ যদি এভাবে পড়ায় তাহলে সেই পড়া গ্রহণ করবেন না। কারণটা হচ্ছে যে আমি যতই আপনারে বোঝাই ভাই, যারা বই লিখেছে, যারা বৈয়াকরণ, যারা বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করেছে, যারা ভাষার জন্য জীবন দিয়ে পর্যন্ত গেছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ব্যাকরণের সমাধান দেওয়ার জন্য তিনি 1টা 2টা 3টা 4টা 5টা এরকম করে করে তিনি 16 থেকে 18টা ভাষা শিখে ফেলেছিলেন, বাট তিনি বাংলা ব্যাকরণের সব জায়গায় ব্যাখ্যা দিয়ে যেতে পারেননি। তারা আপ্রাণ চেষ্টা করে গিয়েছিলেন বাংলা ভাষার জন্য। এই মানুষগুলো যেখানে সমাধান দিয়ে যেতে পারেনি, সেখানে আপনি যদি মনে করেন যে আমি সব সত্য কথা বলতাছি, তাহলেও আপনি ভুল করবেন। আপনি একটু কষ্ট করে অনেকগুলো বইয়ের কথা আমি বলছি, যে এই বইগুলো একটু দেখে নেবেন। এই বাংলা, ওই বাংলা, 2 বাংলায় যে কোনো ব্যাকরণ বই আপনি দেখে নেবেন। কোনো ব্যাকরণ বই, কোনো বৈয়াকরণ এভাবে রচনা করেনি যে প্রথমে বিসর্গ সন্ধি আনেনি। যাই হোক, যে ভাই বিসর্গ সন্ধি পড়তে চেয়েছিলেন, আপনি আবার রাগ করেন না, আমি আবার আপনাকে রাগ করার জন্য বলিনি, আমি একটু দেখায় দিলাম যে এইভাবে পড়া যাবে না। এভাবে পড়লে আপনি বরং উপকার তো পাবেনই না, আপনার আরও অপকার হবে, বরং আপনি ক্ষতির মধ্যে পড়বেন। চলুন আমরা স্বরসন্ধি একটা নিয়ম আজকে পড়াবো, পড়ায় আপনাদেরকে দেখায় দিই। দেখুন সন্ধিটা কত সহজ, যদি আপনি নিয়ম অনুযায়ী পড়ে যেতে পারেন। আচ্ছা, স্বরসন্ধি কাকে বলে? আপনি সংজ্ঞায় বলতে পারেন স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে স্বরসন্ধি হয়ে থাকে। এই সংজ্ঞাটা থেকে কোশ্চেন কর্তা আপনার জন্য একটা কোশ্চেন তৈরি করতে পারে, সেটা হলো স্বরসন্ধি কয়টি উপায়ে সাধিত হয়। তাহলে আপনাকে উত্তর দিতে হবে স্বরসন্ধি একটি উপায়ে সাধিত হয়, এবং সেই উপায়টা হলো কি? স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলন হবে। স্যার এখানে কি কোনো ব্যঞ্জন ধ্বনি আসবে, বিসর্গ আসবে? না, শুধু স্বরধ্বনি আসবে। তাহলে স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে যে নিয়ম সন্ধিটা হবে সেটাই হলো স্বরসন্ধি। ফর এক্সাম্পল, আমি যদি আপনাকে একটা নিয়ম দেখাতে চাই, দেখেন কত সহজ। দেখুন আমরা একটা নিয়ম লিখেছি, এই নিয়মটা যদি আপনি এইভাবে পড়েন তাহলে আমার মনে হয় আপনার জন্য সুবিধা হবে। প্লাসের আগে অ থাকবে, প্লাসের পরে অ, প্লাসের আগে আ, প্লাসের পরে অ, প্লাসের আগে অ, প্লাসের পরে আ, প্লাসের আগে আ, প্লাসের পরে অ। এই 4টা প্রক্রিয়ায় যেটা বানাবে সেটা হলো আ। দেখেন আমরা পরে কি বলছি, এই আ কার রূপে? কি রূপে? কার রূপে। কার কোনটা? এই যেটা, এটা হলো কার, আকার। কার রূপে যে দেখেন প্লাস এর, তার মানে প্লাস এর পূর্বের ব্যঞ্জন ধ্বনির সাথে যুক্ত হবে। তাহলে এই 4টা প্রক্রিয়ায় আ বানাবে, এবং এই আটা কি করবে? কার রূপে প্লাসের পূর্বের ব্যঞ্জন ধ্বনির সাথে যুক্ত হবে। এখন এক্সাম্পল হলো, দেখুন আমরা যদি এটা দিয়ে দিই তাহলে আমরা এরকম বলতে পারি যে নর যোগ অধম। তাহলে খেয়াল করেন, এই যে অন্তঃস্থর সাথে একটা ও আছে, এই পাশে একটা ও আছে, 2টা ও মিলে আ হয়ে যাবে। আমরা বলছিলাম এই আটা কার রূপে প্লাসের পূর্বের ব্যঞ্জনের সাথে যুক্ত হবে, তাহলে অন্তঃস্থর সাথে যুক্ত হবে। তাহলে এটা আমরা নিলাম নর,
এর সাথে আকারটা দিয়ে দিব নরা, এখানে আছে দম, এই যে দম দিয়ে দিলাম, এই হয়ে গেল নরাদম। তাহলে নরাদমের সন্ধি বিচ্ছেদটা হলো নরযোগ কদম। এবার যদি আমরা এই নিয়মটা দেই, দেখেন এই যে আ যোগ ক, তাহলে আমরা বলবো এরকম হিমা, এটা এবার বলবো না, আমরা অন্য নিয়ম, এটা আমরা এরকম বলতে পারি যথা যোগ অর্থ, যথা যোগ অর্থ। তাহলে দেখুন এই যে এখানে আছে আ, এখানে আছে ও, দুইটা মিলে তৈরি করবে কি আ, কার রূপে বসবে কোথায়, এই যে থ এর সাথে। তাহলে আমরা এখানে দিলাম যথ, এর সাথে আকার, যথা এর সাথে থয় রে, যে হয়ে গেল যথার্থ। তাহলে যথার্থ সন্ধি বিচ্ছেদটা হলো যথাযোগ অর্থ। এবার যদি আমরা এই নিয়মটা দেখাই 3 নাম্বারটা, তাহলে আমরা এরকম বলতে পারি হিম যোগ আলয়। তাহলে যে এই পাশে দেখেন ও আছে, এই পাশে আছে আ, দুইটা মিলে তৈরি করবে আ, কার রূপে বসবে, প্লাসের পূর্বের বর্ণের সাথে। তাহলে আমরা বসাইলাম হিম, এর সাথে আকার হিমা, এর সাথে আছে লয়, এই যে দিয়ে দিলাম লয়, হয়ে গেল হিমালয়। তাহলে হিমালয়ের সন্ধি বিচ্ছেদটা হলো হিমযোগ আলয়। এবার যদি আমরা এইটা দিই, এটা আ এবং আ দুইটাই, আগে আ পরেও আ, এটা যদি এক্সাম্পল দিই তাহলে আমরা এরকম দিতে পারি সধা যোগ আনন্দ, আনন্দ। তাহলে শব্দটা হবে সদানন্দ। কেন, এই যে এখানে আছে দেখেন আ, এই যে এখানে আছে আ, এই দুইটা মিলে তৈরি করবে কি আ, এটা কার রূপে বসবে কোথায়, এই যে দ এর সাথে। তাহলে আমরা এখানে দেখলাম সদ, এর সাথে আকার সদা, এর সাথে নন্দ, এই যে হয়ে গেল সদানন্দ, এই হয়ে গেল সদানন্দ। এই যে এরকম ভাবে যদি আমরা একটা একটা করে নিয়ম পড়ি তাহলে হয়তো আমরা সন্ধি পড়তে পারবো, তাহলে আর আমাদের সন্ধি মুখস্থ করতে হবে না। তাই আপনারা যারা আমার সাথে থাকবেন, আমি আপনাদেরকে এইভাবেই সন্ধি পড়ানোর চেষ্টা করব। আর আমি আসলেই ব্যাকরণের ওই টেকনিক টুকনিক এত বেশি গ্রহণ করি না, টেকনিক দিয়ে আসলে কখনোই ব্যাকরণ পড়া যায় না। যদি যাইতো তাহলে বড় বড় ব্যাকরণবিদরা প্রত্যেকেই তাদের ভাষা, তাদের বইয়ের মধ্যে টেকনিক ব্যবহার করতো, কেউ ওই টেকনিক ব্যবহার করেনি। তাহলে বোঝাই যায় যে টেকনিক দিয়ে আসলে পড়া যায় না। পড়া আপনাকে যেরকম স্বচ্ছ গ্রামার পড়তে হবে, যেটা দিয়ে আপনি যেখান থেকে কোশ্চেন আসুক আপনি আনসার করতে পারবেন। যাই হোক, তো আমার ক্লাস টাইম একেবারে শেষের দিকে। আমি আজকে হয়তো বা আর ক্লাস কন্টিনিউ করতে পারবো না, কারণ আমাদের 2টা সেশন অলরেডি শেষ, কিছুক্ষণের মধ্যেই টাইম আউট হয়ে যাবে। তাহলে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। আপনাদের যদি কোথাও বাংলা ব্যাকরণ নিয়ে বা বাংলা সাহিত্য নিয়ে, টোটাল বাংলা সাবজেক্টটা নিয়েই যদি কারো কোথাও কোনো সমস্যা হয়, তাহলে আপনারা আমার সাথে যে কোনো সময় যে কোনো অবস্থাতে যোগাযোগ করতে পারবেন, কন্ট্যাক্ট করতে পারবেন। আমি অবশ্যই আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদের পাশে থাকার, আপনাদের কোশ্চেনের আনসার দেওয়ার। যদি আপনারা আমাকে আপনাদের স্যার বা আপনাদের শিক্ষাগুরু বা অ্যাজ এ বড় ভাই হিসেবে যদি গ্রহণ করে নেন, তাহলে আমি অবশ্যই আপনাদের সাথে থাকবো, আপনাদের সাথে আছি। আর কথা বাড়াচ্ছি না, আপনারা সবাই ভালো থাকবেন। আমরা অবশ্যই দেখা করব আগামী কোনো লাইভে। যদি আপনারা আবারও আমার লাইভ ক্লাসে যুক্ত হন, তাহলে আগামী লাইভ ক্লাসে আবার দেখা হচ্ছে। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার আজকের ক্লাসটা শেষ করলাম। আল্লাহ হাফিজ। কথা বলবেন। এখন আপনাদের সাথে কোর্স কারিকুলাম বা কোর্সের ব্যাপারে কথা বলবে আমাদের অনলাইন ডিরেক্টর। আপনারা অনলাইন ডিরেক্টরের সাথে থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো।
হ্যালো, আচ্ছা, সকলেই ভালো আছেন আশা করি। এসএ জব কেয়ারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ নাইমুর রহমান, সহকারী পরিচালক এসএ জব কেয়ার। আপনারা যারা অনলাইনে যুক্ত হয়েছেন, মূলত আমার সাথে আপনাদের অনলাইন বিষয়ে বিষয়ে আমার সাথে কথা হবে বা কোর্সটা আমার দ্বারা পরিচালিত হবে। তো আজকে আমার লাইভে আসার কারণ হচ্ছে যে আপনাদের মনে অনেক প্রশ্ন এই অনলাইন বিষয়টা নিয়ে। আসলে অলরেডি আমার কাছে প্রশ্নগুলো পাঠিয়েছে অনেকেই, যে আপনাদের ক্লাস শিডিউল, তারপরে কোর্স ফি, সপ্তাহে কতগুলো ক্লাস হবে, ক্লাসগুলো কিভাবে হবে, কি কি পড়ানো হবে, কারা ক্লাস নেবে, এই সকল বিষয়ে। তো আমি একে একে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি। আশা করি আমার প্রশ্নের উত্তরগুলো শেষ করার পরে আপনাদের সকল প্রশ্নের উত্তর শেষ হয়ে যাবে। এরপরেও যদি কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে আপনারা আমাকে কোশ্চেন করতে পারবেন, অথবা যারা ফেসবুক লাইভে আছেন আমাকে কমেন্ট করলে আমি দেখতে পাবো লাইভটা। সেক্ষেত্রে আমি সেখান থেকে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আসি, আমাদের এই অনলাইন ব্যাচটা কাদের জন্য? আমাদের এই অনলাইন ব্যাচটা হচ্ছে ত্রিপলি অনলাইন ব্যাচ। তো এখানে যারা ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেকট্রোমেডিক্যাল বা ইলেকট্রিক্যালের সহযোগী যত টেকনোলজি আছে, যারা ইলেকট্রিক্যালের উপরে কোর্স জব প্রিপারেশন নিতে চান, তাদের জন্য হচ্ছে আমাদের এই কোর্সটি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের এই কোর্সের ক্লাসগুলো কখন হবে? আমাদের এই কোর্সের ক্লাসগুলো হবে হচ্ছে সবগুলো ক্লাস সন্ধ্যার পরে। ধরে রাখেন আপনাদের ক্লাস টাইমটা হবে 8:30 থেকে রাত্রি 10:30। এই টাইমের মধ্যে আমাদের ক্লাসগুলো পরিচালনা হবে। যদি কোনো সময় বাই চান্স শিডিউল পরিবর্তনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা ক্লাসগুলো 7:30 PM, তাও সন্ধ্যার পরেই রাখবো। চেষ্টা করব আপনাদের এই শিডিউলটা রাখার জন্য। আমাদের বিগত ব্যাচগুলো আমরা এই শিডিউলে চালাচ্ছি। এরপরে হচ্ছে আপনাদের ক্লাসগুলো কিভাবে নেওয়া হবে? আমাদের সকল ক্লাস লাইভ আকারে জুম অ্যাপসের মাধ্যমে নেওয়া হবে, যেন আপনি ফোনের মাধ্যমে দেখে এইভাবে ক্লাসটা করতে পারেন, যেন আপনি সরাসরি ক্লাসে বসে ক্লাস করছেন, এই যেন আপনার মধ্যে কাজ করে। এরকমভাবে আমাদের ক্লাসগুলো নেওয়া হবে। এবং এর আরও একটা সুবিধা হচ্ছে, আপনি যে ক্লাসটা জুমে করছেন সেই ক্লাসটার রেকর্ডেড ভিডিও আপনারা, আজকে যে ক্লাসটা হচ্ছে এটা রেকর্ডেড ভিডিও আপনারা আগামীকাল সকালের মধ্যে, আমাদের যারা পেইড ব্যাচের স্টুডেন্ট থাকবে তাদেরকে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নিয়ে আসবো। সেই গ্রুপে ড্রাইভ লিঙ্ক আকারে, আমাদের পার্সোনাল প্রাইভেট ড্রাইভ লিঙ্কের মাধ্যমে তাদেরকে শেয়ার করা হবে, তারা যেন পরবর্তীতে ক্লাসগুলো সেখান থেকে দেখতে পারে, বা কেউ যদি লাইভ ক্লাস মিস করে সেখান থেকে সে যেন রেকর্ড ক্লাসটা দেখতে পারে। এবং পরবর্তীতে যদি আপনার ওই টপিকের উপরে বা ওই ক্লাসটা আবার দেখার প্রয়োজন হয়, এটার কোনো লিমিটেশন দেওয়া নেই যে এতদিন পরে আপনি ক্লাস দেখতে পারবেন না। আমাদের লিমিটেশনটা হচ্ছে আনলিমিটেড। আপনি যখন ইচ্ছা, যতবার ইচ্ছা আপনি এখান থেকে ক্লাসগুলো দেখতে পারবেন। এরপরের কোশ্চেন ছিল হচ্ছে আপনাদের, যে আমাদের এখানে কি কি বই পড়ানো হবে। আমি গতকালকে একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম, যে ভিডিওতে আমি পূর্ণাঙ্গ উল্লেখ করেছি এবং এখনও শর্টকাটভাবে উল্লেখ করছি। আমাদের এখানে ডিপার্টমেন্ট পড়ানো হবে হচ্ছে টেসলা, রেজোনেন্স, এবং আমাদের ইংলিশ রাইটারের বই থেকে প্রত্যেকটা সাবজেক্টের উপরে এইভাবে আমরা শিট করে রেখেছি। এই শিটগুলোর পিডিএফ ফাইল আপনাদেরকে দেওয়া হবে। আমরা এই শিটগুলো একবারে সলিউশন সহ করা আছে, এইরকম শিটগুলো আপনাদেরকে পিডিএফ ফাইল আকারে দেবো আমরা, আপনারা সেখান থেকে ম্যাথগুলো সলিউশন করে নিতে পারবেন। এবং আমাদের সুবিধা হচ্ছে আমরা লাইভ ক্লাসে ম্যাক্সিমাম ম্যাথ, প্রায় 80% ম্যাথ আমরা ক্লাসেই করে দিই, যার জন্যে আপনাকে দেখা যাচ্ছে যে খুব বেশি স্ট্রাগল করতে হবে না। আপনি খুব অল্প সময় যদি দিতে পারেন, জব করা বা পাশাপাশি অন্য কিছু করার পাশাপাশি যদি ক্লাসগুলো করতে পারেন, তাহলে খুব উপকৃত হবেন আপনি। আর ননের জন্য যে বইগুলো পড়ানো হবে সেগুলো হচ্ছে আমাদের অলরেডি যিনি ক্লাস নিয়ে গেলেন, আমাদের বাংলা স্যার, উনি নিজে যে বইটা রাইট করেছেন তিনি সেই বইটা প্রেফার করেন বাংলার জন্য। ইংলিশের জন্য পড়ানো হবে হচ্ছে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম। ম্যাথের জন্য চলবে হচ্ছে খায়রুল বেসিক ম্যাথ এবং ইন্ডিয়ান বিক্স। আর সাধারণ জ্ঞানের জন্য আমাদের যে সাধারণ জ্ঞানের টিচার আছে, ওনাই হচ্ছে নিজস্ব শিট আছে, সেই শিট করাবেন। পাশাপাশি আপনি যে কোনো বাংলাদেশের যে কোনো রাইটারের একটা বই প্র্যাকটিস করার জন্য সাথে রাখতে পারেন। এই ছিল হচ্ছে আমাদের কি কি পড়ানো হবে এই বিষয়ে। তার পরবর্তী বিষয় ছিল হচ্ছে যে আমাদের কোর্স ফিটা কেমন। আমাদের কোর্স ফিটা হচ্ছে ফুল কোর্স যারা করবে, নন এবং ডিপার্টমেন্ট, নন প্লাস ডিপার্টমেন্ট, এই দুইটার ফুল কোর্স ফি হচ্ছে 5,500 টাকা। আপনি যদি এই 5,500 টাকা পে করেন, তাহলে আপনি নন এবং ডিপার্টমেন্ট দুইটাই আমাদের এই কোর্সটা নিতে পারবেন।
এখানে কোর্স ফি পেমেন্টের দুইটা স্টেপ, একটা হচ্ছে একবারে পেমেন্ট আর একটা হচ্ছে ইনস্টলমেন্টের মাধ্যমে পেমেন্ট। যারা একবারে পেমেন্ট করবেন তাদের জন্য 500 টাকা ডিসকাউন্ট থাকবে। তো যারা একবারে পেমেন্ট করে ভর্তি হবেন তাদের জন্য কোর্স ফি হবে 5000 টাকা। আর যারা ইনস্টলমেন্টের মাধ্যমে ভেঙে ভেঙে পেমেন্ট করবেন তাদের জন্য কোর্স ফি 5500। এখানে কোনো ডিসকাউন্টের অপশন নাই। আপনারা প্রথমে 3000 টাকাতে ভর্তি হবেন, ভর্তির পরবর্তী মাসে 1500 টাকা এবং তার পরবর্তী মাসে 1000 টাকা। আপনারা 3 মাসের মধ্যে টোটাল কোর্স ফিটা পেমেন্ট করতে পারবেন। এভাবে ভেঙে ভেঙে আপনারা কোর্সটা নিতে পারবেন। এই ছিল হচ্ছে আমাদের কোর্স ফি। এখন অনেকেই বলবে শুধু আমি ডিপার্টমেন্ট নেব, শুধু ডিপার্টমেন্ট যে নিবে তার জন্য কোর্স ফি হচ্ছে 4500। এখানে একটা সুবিধা আছে, যদি আপনি একবারে ফুল টাকা পেমেন্ট করে ভর্তি হন তাহলে আমাদের যত রেকর্ডেড ভিডিও আছে সবগুলোর অ্যাক্সেস আপনি প্রথমেই একসাথে পেয়ে যাবেন। সেক্ষেত্রে ফুল পেইড করলে আপনি একবারে ভিডিওগুলো পেয়ে আপনি একসাথে ক্লাসগুলো দেখতে পারবেন। এবং শুধু নন করারও সিস্টেম আছে, যারা অন্য ডিপার্টমেন্টের আছেন তারা অনলাইনের মাধ্যমে নন করতে চান তারাও করতে পারবেন। তাদের জন্য কোর্স ফি হচ্ছে 3500 টাকা। এটার ক্ষেত্রেও সেম, যদি আপনি একবারে পেমেন্ট করে ভর্তি হন সেক্ষেত্রে হচ্ছে আপনার ফুল রেকর্ডেড ভিডিওর লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনি নিজে নিজে রেকর্ডেড ভিডিওগুলো আগে থেকেই দেখতে পারবেন। এ ছিল আমার কোর্স ফি। এখন যদি আপনাদের কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন, আমি আপনাদেরকে উত্তর দেব। আপনাদের কি কোনো কিছু জানার আছে? জি জি বলেন। হুম 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 জি জি। এটা এই সমস্যাটা থাকবে না, এই সমস্যাটা রিডিউস হয়ে যাবে। কারণ হচ্ছে আমাদের আজকে ফ্রি ক্লাস চলার কারণে আমরা এক্সট্রা অনেক ডিভাইস অ্যাড করতে হয়েছে, যার জন্য আমাদের একটু ক্যামেরা অ্যাঙ্গেলের প্রবলেম হচ্ছে। এটা যখন থেকে ফ্রি ক্লাস শেষ হয়ে যাবে, আমাদের যখন শুধুমাত্র জুম লাইভ চলবে তখন আর এই প্রবলেমটা থাকবে না আশা করি। আরেকজন কোশ্চেন করেছে যে সপ্তাহে কয় দিন ক্লাস বা সপ্তাহে কয়টা ক্লাস। আমাদের হচ্ছে সপ্তাহে 6 দিন ক্লাস। সপ্তাহে শুক্রবার ব্যতীত প্রতিদিনই ক্লাস হবে এবং প্রতিদিন 2টা করে ক্লাস হবে। তার মানে আপনি বলতে পারেন প্রতিদিন 2টা ক্লাস এবং সপ্তাহে 12টা ক্লাস হবে আপনার। এবং আরেকজন কোশ্চেন করেছেন হচ্ছে আমাদের ক্লাস সংখ্যা কতগুলো টোটালি। আমাদের নন এবং ডিপার্টমেন্ট মিলে টোটাল ক্লাস সংখ্যা এখন লাগে হচ্ছে 370 ক্লাস। এটার নিচে আসবে না, এটা এক্সিস্ট করে উপরে যাবে, কখনোই এর নিচে আসবে না। আর কোর্স ডিউরেশন হচ্ছে আমাদের 7 মাস। 7 মাসের মধ্যে আমরা টোটাল নন এবং ডিপার্টমেন্ট ইনশাল্লাহ শেষ করে দেবো আপনাদেরকে। হুম না, প্রতিটা ক্লাস 1 ঘন্টা করে হবে। 1 ঘন্টার ক্লাস 2টা করে সেশনে হবে। প্রথম সেশন 30 মিনিট, পরের সেশন 30 মিনিট। 30-30-60 মিনিটে একটা সেশন, একটা ক্লাস শেষ হবে এবং পরবর্তীতে আবার 30-30-60 মিনিটে আরেকটা ক্লাস হবে। প্রতিদিন 4টা সেশনে 2টা ক্লাস হবে, 2 ঘন্টা। হুম হুম হ্যাঁ হ্যাঁ, 2টা একত্রিত করে একসাথে দেওয়া হবে। 2টা একত্রিত করা হবে। যদি কোনো এডিটিংয়ের প্রয়োজন হয় এডিটিং করে দেওয়া হবে এবং সাউন্ডের জন্য কোনো নয়েজ না থাকে সেই নয়েজটাকে রিডিউস করে ক্লিন করে দেওয়া হবে একবারে। আপনারা লাইভটা যতটা ক্লিয়ার দেখছেন রেকর্ডেড ভিডিও এর অনেক বেশি ক্লিয়ার পাবেন। আপনারা যদি আমার গতকালকের ভিডিও দেখেন তাহলে আপনারা দেখলে বুঝতে পারবেন যে রেকর্ডেড ভিডিওটা কতটা ক্লিয়ার ছিল। আজকের রেকর্ড ক্লাসটা আপনি বুঝতে পারবেন না, কারণ হচ্ছে আজকে আমাদের জুমের ক্লাসটাই রেকর্ড হচ্ছে। কিন্তু যখন আপনাদের পেইড বেসে স্টুডেন্টদের ক্লাস শুরু হবে ভর্তির পরবর্তীতে, তখন হচ্ছে আমাদের এক্সট্রা ডিভাইস দিয়ে শুধুমাত্র জুমের লাইভটা চলবে
একটা ডিভাইসের উপরে আর রেকর্ডিংটা হবে আরেকটা ডিভাইসের উপরে। তো যখন দেখা যাচ্ছে কোনো লিঙ্ক চেঞ্জ হচ্ছে বা কোনো কিছুতে দেখা যাচ্ছে টিচার আপনাদের সাথে অন্য কোনো প্রসঙ্গে কথা বলছে, সেই ক্ষেত্রে রেকর্ডটা অফ থাকে, শুধুমাত্র পড়ার ভিডিওটুকুই রেকর্ডে থাকবে। আমরা চেষ্টা করছি ডিজিটাল বোর্ড নিয়ে আসার জন্য। আমাদেরকে একটু সময় দিতে হবে। আমরা খুব শীঘ্রই ডিজিটাল বোর্ডের আওতায় আসবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করেন যেন আমরা আপনাদের ব্যাচ থেকে ডিজিটাল বোর্ড দিতে পারি। স্মার্ট বোর্ডে নিলে আসলে আমাদেরই সুবিধা। স্মার্ট বোর্ডে নিলে আমাদের ক্লাস কম লাগবে, আমাদের টিচারদের কষ্ট কম হয়, লিখতে হয় কম, ডাটা লিখতে হয় কম। সেক্ষেত্রে আমরা বিষয়টা দেখেছি। আসলে আমাদের কোচিংটা অনেক বড়, তো যেখানে প্রায় 11টা ক্লাসরুম। আমাদের তো একটা ক্লাসরুম আমরা স্মার্ট বোর্ড দিলে হচ্ছে না, আমাদের দিতে হবে একবারে প্রত্যেকটা ক্লাসরুমে স্মার্ট বোর্ড। যে জন্য আমরা একটু সময় নিচ্ছি যেন ফুল কোচিংয়ে আমরা স্মার্ট বোর্ডের আওতায় নিয়ে আসতে পারি। আর কোনো কোশ্চেন যদি থাকে আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন, অথবা আমি আজকের সেশনটা এখানে শেষ করব। আগামীকালকে আপনাদের ডিপার্টমেন্ট ক্লাস হবে। আজকে আর কোনো ক্লাস হবে না। প্রথম 4 দিনে 4টা ফ্রি ক্লাস হবে, এবং ফ্রি ক্লাসের যে এসএ জব কেয়ারের ফ্রি ক্লাস গ্রুপ আছে, সেই গ্রুপে ক্লাসের শিডিউল টাইমটা 8:30টায় ফিক্সড থাকবে। শিডিউলটা আমি জানাই দেবো কোন দিন কোন ক্লাস হবে। 4 দিন পরে আপনারা একটা পূর্ণাঙ্গ রুটিন পাবেন, সেই রুটিন অনুসারে তখন ক্লাস চলবে। আপনারা অলরেডি ভর্তি হয়ে গেছে অনেকেই, আপনারা চাইলে এখনই ডিসিশন নিয়ে ভর্তি হতে পারেন। আবার যদি মনে করেন আমি 4টা দিন পরে, মানে ফ্রি ক্লাস যে 4 দিন আছে আমার 21 তারিখ পর্যন্ত, সেটা দেখার পরে ভর্তি হব, আপনারা সেটাও ভর্তি হতে পারবেন দেখে। তবে বিষয় হলো একটা, যে 5ম দিনে কিন্তু আর ফ্রি ক্লাস দেখার সুযোগ থাকবে না, তখন শুধু আমার পেইড বেসিস স্টুডেন্টরাই ক্লাস করবে। আরেকটা কোশ্চেন এসেছে আপনাদের মধ্যে থেকে, সেটা হইলো যে আমাদের টিচার্স প্যানেলগুলো কারা। আমাদের টিচার্স প্যানেল যারা নন টেকের টিচার আছে, তারা হচ্ছে সবাই স্ব ডিপার্টমেন্টের উপরে অনার্স মাস্টার্স কমপ্লিট করা, এবং তাদের একজনের ক্লাস নেওয়ার অভিজ্ঞতা 6 থেকে 8 বছর পর্যন্ত। তারা সবাই হচ্ছে ওয়েল ট্রেন্ড। তারা হচ্ছে ননের প্রত্যেকেই আলাদা আলাদা সাবজেক্টে আলাদা আলাদা ক্লাস নেবে। আর ডিপার্টমেন্ট যারা আছেন তারা হচ্ছে আপনার ডুয়েটিয়ান বড় ভাই সবাই, যারা দেখা যাচ্ছে যে অ্যাসিস্ট্যান্টের প্রিপারেশনে আছে, মিনিমাম 10 থেকে 12টা ভাইবা দিয়েছে এরকম, বা অ্যাসিস্ট্যান্টে জব করছে, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে জব করছে, ইনারা হচ্ছে আপনাদের ক্লাস নেবে। যারা সবাই দেখা যাচ্ছে 5 থেকে 7 বছর শুধু এই ক্লাস নেওয়ার সাথেই জড়িত আমাদের সাথে, তারা সবাই আপনাদের ডিপার্টমেন্ট ক্লাসগুলো নেবে। এবং ডিপার্টমেন্ট ক্লাসগুলো আশা করি যে একজন টিচার একটা করে সাবজেক্টই নেবে এভাবে। আসলে আপনাদেরকে আরেকটা বিষয় আমি জানাই, আমাদের যেহেতু রেকর্ডেড ভিডিওটা আনলিমিটেড টাইম, সেক্ষেত্রে প্রথম সেশন শেষ হওয়ার পরে আপনি রেকর্ডেড ভিডিও দেখতে পারবেন, এবং আমাদের যে অনলাইন সাপোর্ট গ্রুপ আছে সেখান থেকে আপনি সলভ নিতে পারবেন। আপনি সেক্ষেত্রে লাইভ অন্য কোনো ব্যাচের সাথে অ্যাড হতে পারবেন না। আমাদের পরীক্ষাগুলো নেওয়া হবে এইভাবে, যেহেতু এটা অনলাইন, আমাদের অফলাইনে যেরকম প্রতি সপ্তাহে আমরা পরীক্ষা নিতে পারি, কিন্তু অনলাইনে আসলে প্রতি সপ্তাহে পরীক্ষা নেওয়াটা কষ্টকর এবং স্টুডেন্টরাও দিতে চায় না। সেক্ষেত্রে আমাদের পরীক্ষার সিস্টেমটা হচ্ছে, যখন আমরা একটা করে টপিক শেষ করব সেই টপিকের উপরে আমরা পরীক্ষা নেব। সেই টপিক শেষ হওয়ার পর সেই টপিকের উপরে একাধিক পরীক্ষা থাকবে। হ্যাঁ, যখন কোনো চাকরির পরীক্ষা হবে বা যখন একটা পূর্ণাঙ্গ পরীক্ষার প্রয়োজন হবে, তখন আমরা বলে দিব যে ফুল সিলেবাসের উপরে আপনার এই ডেটে 1 মাসের একটা পূর্ণাঙ্গ রুটিন দিয়ে পরীক্ষা হবে, তখন আমরা সেভাবে পরীক্ষাগুলো নেব, সেটা ফুল সিলেবাস শেষ হওয়ার পরে।
আর কোনো কোশ্চেন আছে ভাই? যদি আপনাদের আর কোনো কোশ্চেন না থাকে আজকের লাইভটা আমি এখানেই শেষ করছি। আগামীকাল আপনাদের ডিপার্টমেন্ট ক্লাস হবে, সময় রাত্রি 8টা 30 জুম অ্যাপসের মাধ্যমে এবং ফেসবুক লাইভ দুইটার মাধ্যমেই ক্লাস হবে। সকলকে আগামী ক্লাসের ফ্রি ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের লাইভ সেশন এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।